ডিপো থেকে সরবরাহ সংকটে বন্ধ বহু ফিলিং স্টেশন। পাম্প থেকে পাম্পে ছুটাছুটি, লম্বা লাইন, দীর্ঘ অপেক্ষায় হতাশা। প্রিয়জনের সঙ্গে ঈদ শেষে রাজধানীতে ফিরছেন নগরবাসী। ট্রেনে আজও শিডিউল বিপর্যয়, অফিস আদালত খুললেও উপস্থিতি কম। আলোচিত সাবেক সেনা কর্মকর্তা ও এমপি হত্যা মামলায় পরোয়ানাভুক্ত আসামি মাসুদ উদ্দিন চৌধুরী বারিধারায় ডিবির হাতে আটক। প্রায় 250 কোটি টাকা ব্যয়ে পুলিশের নতুন পোশাকের গুরুত্ব নিয়ে প্রশ্ন। কার্যকারিতা বাড়াতে কাঠামোগত সংস্কার ও সক্ষমতা বাড়ানোর তাগিদ। এবং ইসরায়েলে ফের ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান। সৌদি আরব বাহরাইনে হামলা, কুয়েতের সঞ্চালন লাইনে মিসাইলের ধ্বংসাবশেষ পড়ে বিদ্যুৎ বিচ্ছিন্ন বহু এলাকা। স্বাগত। এখন বাণিজ্যে পুরো আয়োজন জুড়ে সঙ্গে আছে আমি মেহেদিন অ্যানি। রাজধানীর অধিকাংশ পেট্রোল পাম্পের সরবরাহ বন্ধ থাকায় তেলের খোঁজে এক ফিলিং স্টেশন থেকে আরেকটিতে ছুটছেন গ্রাহকরা। যেসব পাম্প খোলা আছে সেগুলোতেও দীর্ঘ হয়েছে লাইন। ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করে মধ্যরাতেও কাঙ্ক্ষিত তেল না পেয়ে অনেকেই ফিরছেন খালি হাতে। এ নিয়ে আরও জানাচ্ছেন আসিফ ইকবাল খান। গভীর রাত, নিস্তব্ধ শহর, তবে পেট্রোল পাম্পে থামেনি অপেক্ষা। লম্বা লাইনে তেল নেওয়ার অপেক্ষায় শত শত মানুষ। হেডলাইটের আলোয় ভাসছে ক্লান্তি আর অনিশ্চয়তা। আপনারা মূল্যবান সময় নষ্ট করবেন না, আমাদের পাম্পে অকটেন নাই। রাজধানীর অধিকাংশ পেট্রোল পাম্পেই নেই জ্বালানি। হঠাৎ করেই সরবরাহ সংকটে বন্ধ হয়ে গেছে অনেক পাম্পের কার্যক্রম। তবে দু একটি পাম্পে সীমিত পরিসরে তেল পাওয়া যাচ্ছে। আর সেই খবর ছড়িয়ে পড়তেই সেখানে তৈরি হয়েছে দীর্ঘ লাইন। সাকিব স্ত্রীকে নিয়ে বেরিয়েছিলেন ঘুরতে। সেই ঘুরোঘুরি এখন রূপ নিয়েছে দুঃসহ অপেক্ষায়। সন্ধ্যায় লাইনে দাঁড়ালেও রাত 1টাতেও পৌঁছাতে পারেননি পাম্পের সামনে। আত্মীয়র বাসায় যাচ্ছিলাম দাওয়াতে, তো আমাদের প্ল্যানিং ছিল যে 9টার মধ্যে আমরা তেল নিয়ে চলে যেতে পারবো। সেই 7:30 থেকে এখন প্রায় 1টা, এখনও দাঁড়িয়ে আছে। দাওয়াত তো খেতে যেতে পারলামই না, এখন বাসায় ফিরবো এত রাত্রে, তাও টেনশন হচ্ছে। হ্যাঁ, ফ্যামিলি আছে সাথে। এখন পর্যন্ত পাম্পে ঢুকতে পারিনি, তবে আশা করছি আর কিছুক্ষণের মধ্যে হয়তো আধা ঘন্টা 1 ঘন্টা বা 40 মিনিটের মধ্যে তেল নিতে পারবো। শুধু সাকিব নন, একই অবস্থা তেল নিতে আসা সবারই। কেউ গাড়ির ভেতর ঘুমিয়ে পড়েছেন, কেউ বিরক্তিতে হর্ন বাজাচ্ছেন। আবার কখন তেল পাবেন তা ভেবে কেউ কেউ হতাশ। এখান থেকে মিনিমাম 8-10টা পাম্প, আমি মতিঝিল পাম্পে হয়ে গেছি। এখানে আসছি 1 ঘন্টা হয়েছে, সাবাক থেকে দাঁড়াইছি। এখন এখানে আসছি বলতে তেল নাই। আমার এই দিকটা 2-3 জন নিচ্ছে, এখানে আসার পরে বলতে তেল নাই। ওনারা আগে বলতো যে ভাই তেল নাই, লাইনে দাঁড়ায় না। ওরা লাইনে আসছি, আসার পরে বলতেছে তেল নাই, অথচ সরকার বলতেছে যে তেলের কোনো ঘাটতি নাই। কিন্তু এই পাম্পে আসতেই এরা কেনাবেড়া এটা শুরু করে দেয়। এটা কি নিয়ম বলেন? সরকার বলে একটা, পামালারা বলে একটা। সরকার তো বলছে যে কোনো ঘাটতি নাই, তাহলে এখানে ঘাটতি কেন হয়? সন্ধ্যা 7টা থেকে সিরিয়াল ধরছি, এখন বাজে প্রায় রাত 12:30। এখনো পর্যন্ত আমরা সিরিয়ালেই দাঁড়িয়ে আছি, এখনো আমরা তেল পাইনি। এমনকি পাম্পের ভেতরও আমরা প্রবেশ করতে পারিনি। 6 ঘন্টা পর একজন তেল নিতে পেরেছে। দিস ইজ দ্য রিয়েলিটি। এই ঈদের ছুটিতে কীভাবে লোকজন ফিরবে, কীভাবে লোকজন চলাচল করবে, এবং রাস্তাঘাট অলমোস্ট খালি, কারণ কোনো গাড়িতেই তেল নাই আসলে। ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও শেষ হয়ে যাওয়ায় অনেক সময় মিলছে না তেল। সরবরাহ ঘাটতিকে দুষছেন পাম্প কর্তৃপক্ষ। পাম্পে থেকে প্রায় 1 কিলোমিটার লাইন আছে, তো আমার তো সম্ভব না 1 কিলোমিটার পর্যন্তই করা। তো আমার তেল যতটুকু আছে আমার শেষ হয়ে গেছে, আমার তো আর দেওয়ার ক্ষমতা। 3 ট্যাঙ্কলরি দরকার, সেখানে আমার 1 ট্যাঙ্কলরি পাইতেছি, আর বাকিটা তো আমি পাইতেছি না। তাহলে কাস্টমার তো থাকবেই। এই অবস্থার উত্তরণে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি ভুক্তভোগীদের। আসিফ ইকবাল খান, এখন, ঢাকা। রাজধানীর ফিলিং স্টেশনগুলোর সবশেষ অবস্থা পরিবার থেকে জানাতে যুক্ত আছেন শাহরিয়ার জামান পুলক। পুলক, তেল নিতে মধ্যরাতেও দীর্ঘ লাইন দেখা গেছে, তো এখন কি অবস্থা? এছাড়া ডিপো থেকে পাম্পগুলোতে সরবরাহ স্বাভাবিক হয়েছে কিনা, আর কি বলছেন পাম্প মালিকরা?
আমরা সকাল থেকে আসলে খুঁজছিলাম যে কোন ফিলিং স্টেশনগুলোতে আসলে জ্বালানি সরবরাহ করা হচ্ছে, এবং আমরা দেখেছি যে মতিঝিলের যে 4টি ফিলিং স্টেশন রয়েছে সেই 4টি ফিলিং স্টেশনের সবগুলো কিন্তু বন্ধ রয়েছে। এর পাশাপাশি আরামবাগ থেকে শুরু করে যে আমরা এই পরিবাগে আসা পর্যন্ত যে কয়েকটি ফিলিং স্টেশন দেখেছি বন্ধ থাকার পর আমরা সবশেষ পরিবাগের এই ফিলিং স্টেশনটিতে পেয়েছি যেখানে জ্বালানি দেওয়া হচ্ছে, এবং যদিও এখানে দেওয়া হচ্ছে সেখানে আবার রেকশনিং পদ্ধতিতে দেওয়া হচ্ছে, কারণ আসলে যেই পরিমাণের সরবরাহ সে তুলনায় চাহিদার মাত্রাটি অনেক বেশি, যার ফলে বাইকে 500 টাকা নির্ধারণ করে দেওয়া হয়েছে এবং গাড়িতে আসলে 2000 টাকা পর্যন্ত ক্ষেত্র বিশেষে নির্ধারণ করে দেওয়া হয়েছে। এবং একটু জানিয়ে রাখতে চাই যে আপনি যেটি বলছিলেন যে সরবরাহের যে ঘাটতির বিষয়টি, সেটি আসলে প্রথমে একটু বলে রাখতে চাই যে যেহেতু প্রথমে যেটি বলছিলাম যে চাহিদাটা বেশি, যার ফলে ট্যাঙ্কার যেগুলো ঢুকছে সেগুলো আসলে চাহিদা মেটাতে পারছে না। দেখা যাচ্ছে যে ট্যাঙ্কার ঢুকলেও অনেক 4 থেকে 5 ঘন্টার মধ্যে আসলে ফিলিং স্টেশনগুলো থেকে জ্বালানি শেষ হয়ে যাচ্ছে। আমি যেখানে রয়েছি সেই ফিলিং স্টেশনটিতে আমি গতকালকেও ছিলাম। এটি সরকারি একটি ফিলিং স্টেশন হওয়ায় আসলে রাত 8টার পর বন্ধ হয়ে যায়। আমরা গতকাল জেনেছিলাম যে এই ফিলিং স্টেশনটিতে সর্বমোট 36,000 লিটার জ্বালানি মজুত রয়েছে, এবং সেটি আসলে গতকালকের পর আসলে এখানে কোনো জ্বালানি প্রবেশ করেনি, যেহেতু 8টার পর এই ফিলিং স্টেশনটি বন্ধ হয়েছিল। তো সুতরাং গতকালকের যে সরবরাহ সেটি দিয়ে চলছে। এখন যারা ফিলিং স্টেশন কর্তৃপক্ষ রয়েছে তারা বলছেন যে 12টার পর আরেক চালান আসতে পারে তাদের ডিপো থেকে। তবে একটু জানিয়ে রাখতে চাই, মহাখালী থেকে শুরু করে তেজগাঁ 7 রাস্তা সেই যে ফিলিং স্টেশনগুলো রয়েছে সেখানে প্রায় 4টি থেকে 5টি ফিলিং স্টেশন রয়েছে। আমাদের তথ্য মতে সেখানেও কয়েকটি ফিলিং স্টেশনে এখনও পর্যন্ত অকটেন সরবরাহ বন্ধ রয়েছে, তবে ডিজেল এবং পেট্রোল সরবরাহ কিন্তু চলমান রয়েছে। তবে যাত্রীরা যারা রয়েছেন তারা কিন্তু আসলে বলছেন যে এই যে ভোগান্তি ঘন্টার পর ঘন্টা তাদেরকে দাঁড়িয়ে থাকতে হচ্ছে। আমি যেখানে রয়েছি সেখানে কিন্তু প্রায় 2 থেকে 3 কিলোমিটার পর্যন্ত লাইন বিস্তৃত হয়েছে। তো আমার কাছে এই ছিল রাজধানীর পরিবাগ থেকে জ্বালানির যে সরবরাহ সেটি সর্বশেষ। রাজধানীর জ্বালানি সংকটের খবর জানাচ্ছিলেন সহকর্মী শাহরিয়ার জামান পুলক। সচিবালয়ে কথা বলছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ শাখাওয়াত হোসেন। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। আগের চেয়ে অনেক বেড়েছে। ঈদের দিনও আমি এবং আমার অফিসের সকল কর্মকর্তাবৃন্দ আমরা বিভিন্ন হসপিটাল ভিজিট করেছি। আমি কাপাসিয়া সশরীরে আমি গিয়েছিলাম, এবং রুগীদের মুখের কথা যে আমরা ক্ষমতা আসার পরে ডাক্তারদের উপস্থিতি বেড়েছে, ওষুধের সরবরাহ বৃদ্ধি পেয়েছে, ডাক্তাররা ঠিক টাইমে আসে, খাওয়ার মান ভালো, এবং নিজেও দেখেছি তরকারি চেখে আমি দেখেছি ভালো খাওয়ার মতো তরকারি, ভালো ভালো উন্নত মানের খাবার দিয়েছি ঈদের দিন, আমরা সেটাও দেখেছি। আমরা চেষ্টা করতেছি যাতে করে সব করে, যেমন কালকেও আপনারা দেখেছেন এই সারাদিন জার্নি করেছি, 3 ঘন্টা দাঁড়িয়ে থেকে একটা ক্লিনিক ভিজিট করেছি, অনেক ইরেগুলারিটিস পেয়েছি। ম্যাজিস্ট্রেট, থানা পুলিশ সহ আমরা, আমাদের স্বাস্থ্য ডিজি, এডিজি, অ্যাডমিন, ডাইরেক্টর হসপিটাল, আমি নিজে, আমরা ওখানে থেকে 3 ঘন্টা সব দেখে থেকে আমরা রুগীগুলিকে সেফলি বিভিন্ন সরকারি হাসপাতালে 8-9 জন রুগী ছিল, ওদেরকে আমরা শিফট করেছি এবং সিলগালা করেছি। বিভিন্ন সময় কিন্তু নানা ধরনের এই ধরনের অভিযোগ কিন্তু অন্যান্য অনেক ক্লিনিকে অনেক আছে, যেই কারণে আমরা আজকে থেকে আমাদের ডাইরেক্টর হসপিটাল আমরা মানে ওনাকে এভরিডে বিভিন্ন ক্লিনিক ভিজিট করবে, আমি নিজেও যাব, যখন তখন যাব, দেখে দেখে আমরা এগুলি স্ট্রিমলাইন করার চেষ্টা করবো। আমাদের পারপাস কিন্তু বন্ধ করে দেওয়া না, কাউকে পানিশমেন্ট করা না, উন্নত সেবাটা জনগণের কাছে পৌঁছে দেওয়া, জনগণ যাতে ভালো স্বাস্থ্য সেবা পায় এটা নিশ্চিত করে কিন্তু আমাদের এই ভিজিটের লক্ষণ। আমরা সচিবালয়ে কথা বলছিলেন স্বাস্থ্যমন্ত্রী। আমরা সরাসরি যুক্ত ছিলাম সেখানে। আবারও জ্বালানি তেল সংকট প্রসঙ্গ। ঢাকার বাইরেও বেশিরভাগ পাম্পে মিলছে না জ্বালানি তেল। পাম্প মালিকরা বলছেন পর্যাপ্ত সরবরাহ না থাকায় সংকট দেখা দিয়েছে। এ নিয়ে আরও জানাতে চট্টগ্রাম থেকে কাজী মাহফুজ ও ঠাকুরগাঁও থেকে আমাদের সাথে যুক্ত আছেন নাহিদ রেজা। শুরুতে চলে যাব চট্টগ্রামের মাহফুজের কাছে। মাহফুজ, চট্টগ্রামের পাম্পগুলোতে তেল সরবরাহ এখন কেমন দেখছেন জানাবেন। ঈদের যে 2 দিন ছুটি ছিল পেট্রোল পাম্পগুলোতে, সেই 2 দিন ছুটি শেষে গতকাল থেকে মূলত অধিকাংশ পেট্রোল পাম্পগুলো খুলেছে, কিন্তু খুললেও প্রত্যাশিত তেল পাচ্ছেন না গ্রাহকরা। আমরা দেখেছি গতকাল থেকেই এই সংকট তীব্র আকার ধারণ করেছে। চট্টগ্রাম নগরীতে এবং আশপাশের উপজেলা মিলে প্রায় 50-এর মতো পেট্রোল পাম্প রয়েছে, সবগুলোতে কিন্তু একই চিত্র আমরা দেখতে পাচ্ছি। আমরা এই মুহূর্তে রয়েছি নগরীর কিউসি পেট্রোল পাম্পে, যেখানে 2 ঘন্টা ধরে দীর্ঘ লাইনে অপেক্ষা
অপেক্ষা করছেন তেলের জন্য গ্রাহকরা, কিন্তু কবে নাগাদ সে তেল পাবে তার নির্দিষ্ট কোনো তথ্য দিতে পারছেন না পেট্রোল পাম্প কর্তৃপক্ষ। তারা বলছেন চাহিদা অনুযায়ী তারা ডিপোতে তাদের কি পরিমাণ তেল লাগবে সেটি পাঠিয়েছে, কিন্তু এখনও পর্যন্ত তারা সেই তেল পায়নি। তবে কবে নাগাদ পাবে সেটিও তারা বলতে পারছেন না। ফলে অনিশ্চিত অপেক্ষা নিয়েই গ্রাহকরা এখানে আছেন 2 ঘন্টা ধরে। একই চিত্র কিন্তু অন্যান্য যে পেট্রোল পাম্পগুলো রয়েছে সেখানে, বিশেষ করে অকটেন এবং ডিজেল, এই 2 ধরনের তেলের সংকটটি সবচেয়ে বেশি। যদিও চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের যে তথ্য সেটি অনুযায়ী আমরা জানতে পেরেছি চলতি মাসের শুরু থেকে এখন পর্যন্ত কিন্তু তেল সরবরাহের যে প্রক্রিয়া সেটি কিন্তু স্বাভাবিক রয়েছে, অর্থাৎ 22 থেকে 23টি জাহাজ থেকে তেল খালাস হয়েছে, সেখানে কিন্তু সংকট নেই তারা বলছেন। তবে এই পেট্রোল পাম্পগুলোতে এসে মূলত আমরা দেখতে পাচ্ছি আসলে তেলের তীব্র সংকট। আমরা দেখানোর চেষ্টা করছি যে পেট্রোল পাম্প বন্ধ রয়েছে, আর এই বন্ধের কারণে বিশেষ করে চট্টগ্রাম নগরী তো বটেই, আশপাশের যে উপজেলা রয়েছে সেখান থেকেও কিন্তু গ্রাহকরা এসে ফেরত যাচ্ছেন, এক পেট্রোল পাম্প থেকে অন্য পেট্রোল পাম্পে যাচ্ছেন, কিন্তু তারা তাদের চাহিদা অনুযায়ী সেই তেল পাচ্ছেন না। এই ক্ষেত্রে সরকারের আরও বেশি নজরদারি বাড়ানোর পাশাপাশি আসলে সংকটটি কোন জায়গায়, ডিপোতে সংকট রয়েছে কিনা বা কৃত্রিম কোনো সংকট তৈরি করা হচ্ছে কিনা দাম বাড়ানোর জন্য, এই কথাগুলো কিন্তু এখানে যারা গ্রাহক আছেন তারা আমাদেরকে জানিয়েছেন এবং সেই জায়গাতে তদারকি কার্যক্রম বাড়ানোর কথা বলছেন গ্রাহকরা। এই ছিল আমার কাছে চট্টগ্রামের পেট্রোল পাম্প থেকে তেল সরবরাহ এবং সংকটের সবশেষ তথ্য। জ্বালানি সংকটের আরও খবর জানতে আমরা এখন চলে যাব ঠাকুরগাঁয়ে নাহিদের কাছে। নাহিদ, ঠাকুরগাঁয়ে তো বেশ কয়েকদিন ধরে জ্বালানি তেল সংকট, তা আজ কি পরিস্থিতি দেখছেন? আপনাকে যদি জানিয়ে রাখি, আমরা গত কয়েকদিন থেকেই লক্ষ্য করছি যে ঠাকুরগাঁয়ে যে জ্বালানি তেলের সংকট, সেই সংকটগুলো পাম্পগুলোতে আমরা লক্ষ্য করেছি। এই পাম্পগুলোতে আমরা যে গ্রাহক রয়েছে তারা দীর্ঘ সারিতে কিন্তু এখানে অপেক্ষা করছেন দীর্ঘদিন, বেশ কিছুদিন থেকে। আমরা যদি আপনাকে জানিয়ে রাখি, ঠাকুরগাঁও জেলায় মোট 37টি পেট্রোল পাম্প রয়েছে। এই 37টি পেট্রোল পাম্পের মধ্যে বেশিরভাগ পেট্রোল পাম্পেই কিন্তু যে জ্বালানি তেলের সংকট সেটি কিন্তু রয়েছে। পাম্প মালিকরা যেটি বলছেন যে এই তাদের যে চাহিদা, সেই চাহিদার তুলনায় অনেক কম তেল তারা ডিপো থেকে পাচ্ছেন, যার কারণেই কিন্তু এই সংকটগুলো দেখা দিচ্ছে। এর পাশাপাশি আমরা যেটি লক্ষ্য করেছি, এটি যেন একটি নিত্যদিনের ভোগান্তি হয়ে দাঁড়িয়েছে গ্রাহকদের কাছে। আমি এখন একটি সুরমা ফিলিং স্টেশন পাম্পে রয়েছি। আমি যদি আপনাদেরকে একটু দেখাই যে এখানে কিন্তু গ্রাহকরা মোটরসাইকেল নিয়ে সকাল থেকেই দাঁড়িয়ে রয়েছেন এবং তাদের যে তেলের চাহিদা, সেই চাহিদা নেওয়ার জন্য কিন্তু এখানে রয়েছেন, কিন্তু দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকার পরেও কিন্তু এখানে তারা তেল পাচ্ছে না। এর পাশাপাশি ঠাকুরগাঁও বিভিন্ন পাম্পেও তারা গিয়েছেন, আমরা গ্রাহকদের সঙ্গে কথা বলেছিলাম, তারা বলছেন বিভিন্ন পাম্পে যাওয়ার পরেও তারা কিন্তু তেল তারা ছেড়ে পাচ্ছেন না। অপরদিকে কিছু কিছু পাম্পে যদি তেল সরবরাহ হচ্ছে, যে দেওয়া হচ্ছে, সেগুলোতে স্বল্প পরিমাণে দেওয়ার কারণে কিন্তু দীর্ঘ লাইন কিন্তু আমরা লক্ষ্য করছি। এর পাশাপাশি গ্রাহকরা কিন্তু একটি অভিযোগ তারা কিন্তু বরাবরই করে আসছে যে পেট্রোল পাম্পে যদিও তারা তেল পাচ্ছে না, কিন্তু খোলা বাজারে কিন্তু বেশি দামে সেই তেলটি বিক্রি হচ্ছে এবং এই বিক্রি হওয়ার কারণে কিন্তু তারা অনেকটাই ভোগান্তির মধ্যে পড়েছেন। তারা যেটি বলছেন যে যাতে প্রশাসন যাতে এই বিষয়গুলো কঠোরভাবে নজরদারি করে, তাহলে তাদের জন্য অনেকটাই উপকৃত হবে। এর পাশাপাশি যারা পেট্রোল পাম্প অ্যাসোসিয়েশন রয়েছে, আমরা তাদের সঙ্গে কথা বলেছিলাম। তারা যে বিষয়টি বলছে যে ঠাকুরগাঁয়ে যে 37টি পেট্রোল পাম্প রয়েছে, এই পেট্রোল পাম্পের যে চাহিদা, এই চাহিদার মতো তারা পেট্রোল না পাওয়ার কারণেই এই সমস্যাগুলো হচ্ছে। তো এই ছিল আমার কাছে অ্যানি। রাজধানীর বাইরে জ্বালানি সংকটের খবর জানাচ্ছিলেন সহকর্মীরা। ঈদ উল ফিতরের টানা ছুটি শেষে রাজধানীতে ফিরছেন কর্মজীবীরা, তবে ট্রেনে এবারের ফেরাটা তেমন স্বস্তিদায়ক হচ্ছে না। গতকালের শিডিউল বিপর্যয়ের প্রভাব আজও রয়ে গেছে। এ নিয়ে আরও জানাতে কমলাপুর রেল স্টেশন থেকে যুক্ত আছেন রাজু আহমেদ। রাজু, সকাল থেকে ট্রেনগুলো সময়সূচি মেনে চলাচল করছে কিনা জানাবেন। এরই প্রথমে জানিয়ে রাখতে চাই যে সকাল থেকে মোট 11টি ট্রেন কমলাপুর রেলওয়ে স্টেশনে প্রবেশ করেছে এবং ছেড়ে গেছে 18টি ট্রেন এবং এখনও 3টি ট্রেন রেলওয়ে প্ল্যাটফর্মে অপেক্ষা করছে ছেড়ে যাওয়ার জন্য। তবে এই যে ট্রেন 18টি ছেড়ে গিয়েছে, প্রতিটি ট্রেনেই তার নির্ধারিত সময় থেকে পরিবর্তিত সময়ে এই কমলাপুর রেলওয়ে স্টেশন ছেড়েছে। বিশেষ করে উল্লেখ করে যদি বলি, পর্যটন এক্সপ্রেস ট্রেনটি প্রায় 45 মিনিট দেরিতে কমলাপুর রেলওয়ে স্টেশন ছেড়েছে এবং প্রায় 2 ঘন্টা দেরিতে নীলসাগর এক্সপ্রেস, তিস্তা সহ বুড়িমারি এক্সপ্রেসও অনেক দেরিতে এখান থেকে ছেড়ে গিয়েছে। আন্তনগর ট্রেনগুলোর ক্ষেত্রে বিশেষ করে উত্তর পূর্বাংশ অঞ্চলের যে ট্রেনগুলো রয়েছে সেই ট্রেনগুলো এবং পাকশি রেলের যে ট্রেনগুলো রয়েছে সেগুলোর ঘাটতি কিছুটা রয়েছে, যেহেতু গতকাল সারা দিন জুড়েই
শিডিউল বিপর্যয় ছিল। সারাদিন জুড়েই অনেক ট্রেন অনেক দেরিতে ছেড়েছে, কমলাপুর রেল স্টেশন পৌঁছে আবার অপর প্রান্ত থেকে ছেড়ে আসা ট্রেনগুলো কিন্তু খুব দেরিতে ঢুকেছে এবং মাঝখানে যে সময়টি লাগছে বিভিন্ন জংশনে ট্রেনগুলোকে পাস করতে বেশি সময় লাগছে বলে কিন্তু আমাদের রেলওয়ে কর্তৃপক্ষ থেকে এখন পর্যন্ত জানানো হয়েছে। আর সেই সঙ্গে জানিয়ে রাখতে চাই যে ঘরে ফেরা মানুষের চাপ আজও অনেকটাই, ফেরার যেমন চাপ রয়েছে তেমনই কিন্তু ঘরেও মানুষ ফিরছে। আমরা কথা বলেছি বেশ কয়েকজনের সাথে, তারা বলছেন যে ঈদের আগে টিকিট সংকট, যানজটের ভোগান্তি এড়িয়ে তারা ঈদের পরে অনেকেই পরিবারের সঙ্গে ঈদ উদযাপন করতে যাচ্ছে। আবার যারা ফিরে আসছেন তারা যেমনটি বলছেন যে আগে ভাগে অর্থাৎ ছুটি এখনও বেসরকারি খাতে ছুটি এখনও থাকলেও তারা আগে ভাগেই আসছেন যাতে পরবর্তীতে ভোগান্তিতে পড়তে না হয়। যদিও খুব একটা ফেরার চাপ আমরা সকাল থেকে দেখিনি এই কমলাপুর রেল স্টেশনে। এই ছিল এখন পর্যন্ত আমার কাছে কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে সর্বশেষ। ঈদের ছুটি শেষে নগরে ফিরছেন কর্মজীবীরা, আর সে খবরই জানাচ্ছিলেন সহকর্মী রাজু আহমেদ। এদিকে স্বাভাবিক সময়ের তুলনায় যাত্রীর চাপ বেড়েছে বাস টার্মিনাল আর লঞ্চঘাটেও। এ নিয়ে আরও জানাতে চাঁদপুর লঞ্চঘাট থেকে যুক্ত আছেন তালহা জুবায়ের ও ফেনী শহরের শহীদুল্লাহ কায়সার সড়কের বাস টার্মিনাল থেকে যুক্ত আছেন সোলাইমান তালিম। শুরুতে চলে যাব চাঁদপুরে তালহার কাছে। তালহা, ছুটি শেষে তো সবাই ফিরছেন কর্মস্থলে, তো লঞ্চঘাটে যাত্রী চাপ কেমন দেখছেন? আসলে চাঁদপুরের যে লঞ্চঘাট সেটা শুধু চাঁদপুরবাসীর জন্যই নয়, আশপাশের যে সমস্ত জেলা রয়েছে বিশেষ করে লক্ষ্মীপুর, নোয়াখালী, শরীয়তপুর সেই জেলারও অনেক মানুষ এই লঞ্চঘাট দিয়ে কিন্তু ঢাকা সহ নানান জায়গায় তাদের কর্মস্থলে ফিরে যাচ্ছেন। সকাল থেকেই আসলে দেখতে পাচ্ছি স্বাভাবিকের তুলনায় কিন্তু যাত্রীদের বেশ চাপ রয়েছে, তবে তা এখনো কিন্তু দুর্ভোগের আকার ধারণ করেনি বলে জানিয়েছেন যারা যাত্রী সাধারণ রয়েছেন। আমি কথা বলেছিলাম যাত্রীদের সাথে, তারা যেটা বলছেন যে লঞ্চের চাপ স্বাভাবিক থাকলেও কিন্তু ভাড়া এখনো নির্ধারিত দাম নিচ্ছেন এবং তারা বেশ তাদের পরিবার পরিজনের সাথে ঈদের ছুটি কাটিয়ে কিন্তু কর্মস্থলে ফিরতে পেরে কিন্তু তারাও বেশ উচ্ছ্বসিত কিন্তু রয়েছেন বলে জানিয়েছেন। এবং একই সাথে আমি কথা বলেছিলাম কর্মকর্তাদের সাথে, তারা যেটা বলছেন যে আসলে যাত্রীদের যাতে কোনো ধরনের সংকট না হয় বা কোনো ধরনের হয়রানি না হয় সেই জন্য কিন্তু লঞ্চ কিন্তু রয়েছে বলে তারা জানিয়েছেন। এবং যেই সমস্ত লঞ্চ যাত্রীতে পরিপূর্ণ হচ্ছে তা কিন্তু সাথে সাথে ঘাট ছেড়ে যাচ্ছে এবং পাশাপাশি খালি লঞ্চ কিন্তু আসলে ঘাটে ফিরছে। এবং আপনার মাধ্যমে একটু জানিয়ে রাখতে চাই, চাঁদপুরের যে লঞ্চ ঘাট রয়েছে সেখান থেকে কিন্তু প্রতিদিন প্রায় অর্ধশতাধিক লঞ্চ চলাচল করলেও কিন্তু ঈদের সময়টাতে বেশ চাপই কিন্তু দেখা যাচ্ছে। এবং সেই সাথে রাজধানী ঢাকা সহ নারায়ণগঞ্জ সহ দেশের দক্ষিণাঞ্চলের বিভিন্ন রুটে কিন্তু এই জায়গা থেকে লঞ্চ চলাচল করে থাকে। যদিও যারা যাত্রী সাধারণ রয়েছে তারা কিন্তু ভোগান্তিতে পড়ছেন আসলে লঞ্চ টার্মিনালে এসে। মূলত চাঁদপুরের যে আধুনিক লঞ্চ টার্মিনাল নির্মাণের কথা ছিল তা কিন্তু স্থবির হয়ে থাকার কারণে কিন্তু যাত্রী সাধারণ কিন্তু ভোগান্তি পড়তে হচ্ছে, বিশেষ করে বসার জায়গা নেই কিংবা হচ্ছে গিয়ে পানের সুযোগ নেই। সবচেয়ে বড় যে ভোগান্তিতে পড়তে হচ্ছে তা কিন্তু আসলে ওয়াশরুম ব্যবহারের ক্ষেত্রে। সেই ক্ষেত্রে যারা কর্তৃপক্ষ রয়েছেন তারা বলছেন যে আসলে যেহেতু এখনো আধুনিক নৌ টার্মিনাল নির্মাণ কাজ বন্ধ রয়েছে এবং তা পরিপূর্ণ হওয়ার আগ পর্যন্ত কিন্তু তারা আসলে যাত্রীদেরকে সেই সেবা দিতে কিছুটা বিঘ্ন হচ্ছে বলে জানিয়েছেন। তবে নিরাপত্তার বিষয়টা কিন্তু বেশ সুন্দরভাবে কিন্তু তারা সামলাচ্ছেন বলে জানিয়েছেন। তবে যাত্রী সাধারণ বলছেন যে তাদের সার্বিক ব্যবস্থাপনা আরো উন্নত করার জন্য অচিরেই যাতে আধুনিক নৌ টার্মিনালের কাজ শুরু হয় তা কিন্তু তারা মনে প্রাণে চাচ্ছেন। তো সবকিছু মিলিয়ে এই ছিল আমার চাঁদপুর থেকে লঞ্চ যাত্রা সবশেষ। চাঁদপুর থেকে নগরে ফেরা মানুষের খবর জানাচ্ছিলেন সহকর্মী তালহা জুবায়ের। এদিকে ঈদের টানা ছুটি শেষে অফিস আদালত খুললেও ঢিলে ঢালাভাবে চলছে সেবাদান কার্যক্রম। এ নিয়ে আরও জানাতে মতিঝিলের ব্যাংকপাড়া থেকে যুক্ত আছেন মাহবুব হাসান রিপন। সেবা প্রার্থীদের উপস্থিতি কেমন দেখছেন, এ বিষয়ে বিস্তারিত জানাবেন। ঈদের টানা 7 দিন ছুটি শেষে আজকে অফিস আদালত খুলেছে, ঠিক সেই রকমভাবেই আজকে ব্যাংকিং কার্যক্রমও শুরু হয়েছে। এবং টানা যে 7 দিন ছুটি, আপনি জানেন যে রমজান মাসে অফিস কার্যক্রম শুরু হতো সকাল 9টা থেকে সন্ধ্যা বিকেল 4টা পর্যন্ত। সেটি কিন্তু এখন পরিবর্তিত হয়েছে, যথারীতি স্বাভাবিক যে নিয়ম রয়েছে সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত যে অফিস কার্যক্রম, সেই কার্যক্রমে ধারাবাহিক
আন্তরিকতায় ফিরে এসেছে অফিস আদালতগুলো, এবং সেই জায়গাতে আমরা আজকে সোনালী ব্যাংকে এসেছি। সোনালী ব্যাংকে আমরা যেটি দেখলাম সেটি হচ্ছে ঈদের ছুটি শেষে কর্মকর্তা কর্মচারীরা তারা নির্ধারিত সময়ের মধ্যে আসার চেষ্টা করছেন, এসে তাদের সহকর্মীদের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করছেন এবং একই সাথে কুশলাদি বিনিময় করছেন। এবং সেই সাথে আমরা যেটি দেখলাম সেটি হচ্ছে যে এখানে যারা সেবাগ্রহীতা রয়েছেন, সোনালী ব্যাংকের সেবাগ্রহীতা যারা রয়েছেন, সেই ভিড়টি কিন্তু তুলনামূলকভাবে কম দেখেছি অন্যান্য দিনের চাইতে। খুব স্বাভাবিকভাবেই যেহেতু ঈদের ছুটি শেষে আজকে প্রথম কার্যদিবস এবং সেই অনুযায়ী যারা সেবাগ্রহীতা রয়েছেন তারা নির্ঝঞ্ঝাটভাবে যে সেবা নেওয়ার জন্য এসেছেন সেটি নিতে পারছেন। খুব বড় একটি লাইনে তাদেরকে দাঁড়াতে হচ্ছে না বা দীর্ঘক্ষণ ধরে অপেক্ষা করারও কোনো ধরনের বালাই নেই, বরং তারা খুব সহজেই সেবাটি পাচ্ছেন। একই সাথে যেটি হয়েছে সেটি হচ্ছে ঈদের ছুটি শেষে প্রথম কার্যদিবস হওয়াতে আমরা দেখেছি সোনালী ব্যাংকের বেশ কিছু ডেস্ক আমরা ফাঁকা দেখেছি। অনেক কর্মকর্তা কর্মচারী অন্যান্য ডেস্কের কর্মকর্তা কর্মচারীদের সাথে শুভেচ্ছা বিনিময়ের জন্য যাচ্ছেন এবং সেই ক্ষেত্রে ডেস্কে তাদের উপস্থিতি আমাদের চোখে পড়েছে। কিছু কিছু ডেস্ক আমরা ফাঁকা দেখেছি, আবার কিছু কিছু ডেস্কে আমরা দেখেছি যে ঈদের যে আমেজ, সেই আমেজের প্রতিফলন দেখেছি। কর্মকর্তা কর্মচারীরা তারা ঈদের ড্রেস পরে আসছেন, পাঞ্জাবি পরে আসছেন এবং মিষ্টিমুখ করছেন, মিষ্টিমুখ করাচ্ছেন। তো এইরকম বিভিন্ন কার্যক্রমের মধ্য দিয়েই কিন্তু প্রথম দিনের যে কর্মসূচি বা প্রথম দিনের অফিসের যে কার্যক্রম, সেই কার্যক্রমগুলো চলছে। এবং যেটি ধারণা করা হচ্ছে সেটি হচ্ছে যে হয়তোবা রবিবার থেকে এই যে অফিসের যে কার্যক্রমগুলো সেগুলো আরও বেশি জোরদার হবে এবং স্বাভাবিক হতে হয়তো রবিবার পর্যন্ত সময় লাগবে। কারণ আপনি জানেন যে সামনে আরও কয়েকদিনের ছুটি রয়েছে, 26শে মার্চ সহ শুক্রবার শনিবারের ছুটি রয়েছে। তারপরে রবিবার থেকে আশা করা যাচ্ছে যে ব্যাংকিং যে কার্যক্রম সেটি স্বাভাবিক হবে। এই ছিল আমার কাছে মতিঝিল সোনালী ব্যাংক থেকে সবশেষ। ঈদের ছুটি শেষে খুলেছে অফিস আদালত, আর সে খবরে জানাছিলেন সহকর্মী মাহবুব হাসান রিপন। আবারও রাজধানীতে ফেরা প্রসঙ্গ। ঈদের ছুটি কাটিয়ে কর্মস্থলে ফিরতে শুরু করেছে মানুষ। স্বাভাবিক সময়ের তুলনায় যাত্রীর চাপ বেড়েছে সড়ক পথেও। এ নিয়ে আরও জানাতে ফেনী শহরের শহীদুল্লাহ কায়সার সড়কের বাস টার্মিনাল থেকে যুক্ত আছেন সোলাইমান ডালিম। ডালিম, বাস টার্মিনালে এখন কর্মস্থলে ফেরা মানুষের চাপ কেমন দেখছেন জানাবেন। আজকে ঈদের চতুর্থ দিন। রাজধানী ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী সহ বিভিন্ন অঞ্চল থেকে যারা ঈদ করতে ফেনীতে এসেছেন তারা কিন্তু ইতিমধ্যেই তাদের যে কর্মস্থল সেখানে ফিরতে শুরু করেছেন। আমরা ফেনী শহরের এখন একটি বাস টার্মিনালে রয়েছি। এখানে এসে আমরা যেটি দেখছি যে একদম সকাল থেকেই মানুষ কিন্তু বাস টার্মিনালটিতে আসছেন এবং দীর্ঘ লাইন ধরে কিন্তু তাদের টিকিট সংগ্রহ করছেন, অগ্রিম টিকিট সংগ্রহ করছেন। আগে যারা টিকিট সংগ্রহ করছিলেন তারাই মূলত আজকে যাচ্ছেন এবং কাল অথবা পরশু যারা যাবেন তারা আজকের টিকিট সংগ্রহ করছেন। এছাড়াও আমরা ফেনী শহরের যে মহিপাল বাস টার্মিনাল রয়েছে সেখানেও গেছি। সেখানেও আমরা দেখেছি যে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল সহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে যারা ফেনীতে ঈদ করতে আসছেন তারা কিন্তু ফিরছেন। টানা কয়েকদিনের যে ঈদের ছুটি সেটি কাটিয়ে এখন তাদের যে ফেরার পালা সেটি তারা ফিরছেন। আমরা কথা বলেছি ফেনীর যে মহাসড়কের কর্মকর্তা রয়েছেন তাদের সাথে। তারা বলছেন যে ঈদকে কেন্দ্র করে ফেনীর ঢাকা চট্টগ্রাম মহাসড়কের ফেনীর যে 27 কিলোমিটার সড়ক রয়েছে এখানে খুব বেশি দুর্ঘটনা এবং অন্য ধরনের অপ্রীতিকর ঘটনা কিন্তু ঘটেনি। ঈদের দিন রাতে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের রামপুর একটি সড়ক দুর্ঘটনা হয়েছে। সেখানে বাস, মাইক্রো এবং মোটরসাইকেল সংঘর্ষে 3 জন প্রাণ হারিয়েছে। এই সংঘর্ষ ছাড়া আর বেশি দুর্ঘটনা কিন্তু ঘটেনি। আমরা কথা বলছি এখানকার যারা যাত্রী তাদের সাথে। তারা বলছেন যে তারা যখন ফিরেছেন ঢাকা থেকে তখন যে এই যাত্রা অন্য অনেক বছর চাইতে বেশি ছিল, তবে ঘাটতি বাড়ানোর যে অভিযোগ সেটি করছেন। তবে এই যে আমরা ফেনী শহরের স্টারলাইন কাউন্টারে আছি, এখানে যারা যাত্রী তাদের সাথে আমরা জানিয়েছি যে এই পরিবহন থেকে কিন্তু অন্য স্বাভাবিক সময় যে ভাড়া ছিল সেটি নিয়ে হচ্ছে ভাড়া বাড়ানো হয়নি। ফেরার যে যাত্রা, এই যাত্রায় তারা টিকিটের জন্য দীর্ঘ লাইন ধরছেন, তবে টিকিট পেতে তারা ভোগান্তি পোহাতে হচ্ছে কিছুটা। তবে আমরা কথা বলছি মালিক পক্ষের সাথে। তারা যেমনটি বলছেন যে এখানে তারা প্রতি 5 মিনিট পরপরই কিন্তু বাস একটি করে একটি দিচ্ছেন এবং
সাধারণ যারা যাত্রী তাদের জন্য ফেরার জন্য পর্যাপ্ত সুযোগ করে দিচ্ছেন। সেক্ষেত্রে কিছুটা ধৈর্য ধরে টিকিট পাবেন বলে তারা আমাদেরকে জানিয়েছেন। অপরদিকে আমরা যেদিকে যে ফেনীর যে রেলওয়ে স্টেশন রয়েছে সেখানেও কিন্তু যারা ঢাকা এবং চট্টগ্রাম সহ বিভিন্ন প্রান্তে ফিরবেন তাদের উপচে পড়া ভিড় আমরা লক্ষ্য করছি। সব মিলিয়ে যে ঈদযাত্রা এবং ফেরার যে পালা, এই পালায় আমরা দেখেছি যে অনেকটাই নির্বিঘ্ন রয়েছে। এবার ঈদযাত্রা মানুষ ফিরছেন। অপ্রীতিকর ঘটনা ছাড়া খুব বেশি অপ্রীতিকর ঘটনা কিন্তু আমরা ফেনীতে লক্ষ্য করিনি। এ ছিল ফেনী থেকে আমাদের কাছে ঈদে ফেরার খবরের সর্বশেষ। ফেনী থেকে যুক্ত ছিলেন সহকর্মী সোলাইমান তালিম। আলোচিত সাবেক সেনা কর্মকর্তা ও ফেনী ৩ আসনের সাবেক সংসদ সদস্য মাসুদ উদ্দিন চৌধুরীকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। সোমবার মধ্যরাতে রাজধানীর বাড়িধারা ডিওএইচএস এলাকা থেকে তাকে আটক করা হয়। ডিবি প্রধান শফিকুল ইসলামের নেতৃত্বে গোয়েন্দা পুলিশের একটি দল এই অভিযান পরিচালনা করে। লেফটেন্যান্ট জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরী 2007 সালে সেনাবাহিনীর 9ম ডিভিশনের জিওসির দায়িত্বে ছিলেন। 11-র পট পরিবর্তনের পর গুরুতর অপরাধ দমন সংক্রান্ত জাতীয় সমন্বয় কমিটির সমন্বয়ক ছিলেন। 2009 সালে তাকে অস্ট্রেলিয়ায় বাংলাদেশের হাই কমিশনার হিসেবে নিয়োগ দেয় আওয়ামী লীগ। 2018 সালে জাতীয় পার্টিতে যোগ দিয়ে একাদশ সংসদ নির্বাচনে ফেনী 3 আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন মাসুদ উদ্দিন। পুলিশের পক্ষ থেকে পাঠানো বার্তায় তাকে হত্যা মামলায় গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি হিসেবে উল্লেখ করা হয়। চব্বিশের গণ অভ্যুত্থানের পর পুলিশের ভূমিকা নিয়ে তীব্র সমালোচনা শুরু হয়। সেই প্রেক্ষাপটে বাহিনীর ভাবমূর্তি পুনর্গঠনের অংশ হিসেবে পোশাক পরিবর্তন করে অন্তর্বর্তী সরকার। তবে নতুন ইউনিফর্ম নিয়েও আলোচনা সমালোচনা থামেনি। 2.25 লাখ সদস্যের জন্য 2 থেকে 3 সেট পোশাক তৈরিতে প্রায় 200 থেকে 250 কোটি টাকা খরচের বিষয়টি জনমনে প্রশ্ন তুলেছে। বাহিনীর ভেতর থেকেও নতুন পোশাক নিয়ে অসন্তোষের কথা শোনা যাচ্ছে। বিশেষজ্ঞদের মতে বর্তমান অর্থনৈতিক বাস্তবতায় ইউনিফর্ম পরিবর্তনের পরিবর্তে কাঠামোগত সংস্কার ও সক্ষমতা বৃদ্ধি লক্ষ্য হওয়া উচিত। এ নিয়ে বিস্তারিত জানাচ্ছেন ফেরদৌস রহমান। পুলিশ একটি বাহিনী যা নানা সময়ে আলোচনা সমালোচনার কেন্দ্রবিন্দুতে। 24-এর গণ অভ্যুত্থানের পর ভূমিকা নিয়ে তীব্র বিতর্কের মুখে পড়ে পুলিশ। দাবি ওঠে পুলিশ সংস্কারের। তার অংশ হিসাবে পোশাক পরিবর্তনের অনুমোদন দেয় অন্তর্বর্তী সরকার। দেশ স্বাধীনের পর 2004 সালে পুলিশের ইউনিফর্মে সবচেয়ে বড় পরিবর্তন করা হয়। এরপর 2020 সালেও পোশাক পরিবর্তনের বিষয়টি ফের আলোচনায় আসে। সবশেষ গেল 15 নভেম্বর নতুন পোশাকে আসে পুলিশ বাহিনী। তবে নতুন পোশাক চালুর পর থেকেই এ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া। 2.25 লক্ষাধিক সদস্যের জন্য 2 থেকে 3 সেট ইউনিফর্ম তৈরিতে খরচ ধরা হয়েছে 200 থেকে 250 কোটি টাকা। প্রতিটি সেটে কাপড়, সেলাই ও আনুষঙ্গিক খরচ মিলিয়ে গড়ে 8 থেকে 12 হাজার টাকা ব্যয় হচ্ছে। এদিকে সরকার পরিবর্তনের পর বাহিনীর ভেতরেই শোনা যাচ্ছে ভিন্ন সুর। অনেক পুলিশ সদস্যই নতুন পোশাকে স্বাচ্ছন্দ্য বোধ করছেন না এবং আগের ঐতিহ্যবাহী পোশাকে ফেরার ইচ্ছা প্রকাশ করছেন। তাদের দাবি সিদ্ধান্তটি ছিল চাপিয়ে দেয়া। অনেকেই অনেক কথা বলে, এক্ষেত্রে আমাদের কিছু বলার নেই। গাড়িতে যারা ড্রাইভিং করে না, আপনাদের কোনো দেখা যায় না, আমরা শুধু সিগন্যালটা এদিকে দেখা যায়, আর বাকি কিছু দেখা যায় না। ঢাকা মেট্রোপলিটনের উপ পুলিশ কমিশনার তালিবুর রহমান বলেন, সরকার যে পোশাক নির্ধারণ করবে পুলিশ তা মেনেই দায়িত্ব পালন করবে। আমরা যে কোনো ধরনের সরকারি সিদ্ধান্তকে আমরা সাধুবাদ জানাই এবং সেটা মেনে নিয়ে আমরা আমাদের দায়িত্ব পালন করব ইনশাআল্লাহ। পুলিশ প্রধান জানায়, পুলিশের মনোবল এখন অনেকটা ভালো অবস্থায় রয়েছে। পুলিশের পোশাক পরিবর্তনের বিষয়ে সরকার সঠিক সিদ্ধান্ত নেবে বলে জানান তিনি। বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই বিষয়ে কাজ শুরু করেছে। সরকার সঠিক সিদ্ধান্তই নেবেন এবং এটা নিয়ে ওনারা পর্যালোচনা করছেন। আপনারা ওনাদের কাছ থেকেই ফাইনাল ব্রিফিংটা পাবেন। বিশেষজ্ঞরা বলছেন, বর্তমান অর্থনৈতিক বাস্তবতায় বিপুল অঙ্কের অর্থ খরচ অনৈতিক। একই সাথে শুধু পোশাক নয়, দরকার পুলিশ বাহিনীর প্রকৃত সংস্কার। পুলিশের পোশাক পরিবর্তনটা অত জরুরি ছিল না। জরুরি ছিল পুলিশকে সেবামূলক প্রতিষ্ঠানে পরিণত করার জন্য যা যা করণীয় সেদিকে নজর দেওয়া। পোশাকের চেয়ে পোশাকের ভিতরে যে মানুষটা যে পুলিশের কাজ করে তাকে গড়ে তোলা।
পুলিশে পোশাক পরিবর্তনের যৌক্তিকতা নিয়ে কাজ করছে সরকার, কিন্তু প্রশ্ন উঠছে শুধু ইউনিফর্ম বদলালেই কি বদলাবে পুলিশের প্রতি মানুষের আস্থা, নাকি প্রয়োজন আরও গভীর সংস্কার, জবাবদিহিতা, পেশাদারিত্ব এবং জনবান্ধব মনোভাবের। এখন দেখার বিষয় এই পরিবর্তন কতটা প্রভাব ফেলতে পারে আইন শৃঙ্খলা ব্যবস্থায়। ফেরদৌস রহমান, এখন, ঢাকা। দেড় যুগ পর স্বাধীনতা ও জাতীয় দিবসে ফিরছে কুচকাওয়াজ। এ উপলক্ষে জাতীয় প্যারেড গ্রাউন্ডে মহড়ায় ব্যস্ত সশস্ত্র বাহিনীর সদস্যরা। আমরা সরাসরি যুক্ত হচ্ছে সেখানে। মধ্যপ্রাচ্যে নতুন করে ক্ষেপণাস্ত্র হামলা শুরু করেছে ইরান। ইরানের হামলা প্রতিহত করতে গিয়ে কুয়েতে সঞ্চালন লাইনে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ধ্বংসাবশেষ পড়ে কিছু এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে। হামলা হয়েছে সৌদি আরব ও বাহরাইনে। এদিকে ইরাকের আনবার প্রদেশে ইরান সমর্থিত পিএমএফ ঘাঁটিতে বিমান হামলায় 6 জন নিহত হয়েছেন। এ নিয়ে বিস্তারিত জানাবেন শাহানা জাহান। ইরান যুদ্ধের 25তম দিনেও হামলার তীব্রতা কমেনি। ইরান ও লেবাননের উপর আক্রমণ চালিয়ে যাবার কথা জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। আর নিজেদের নিরাপত্তা রক্ষা করতে সব ধরনের সক্ষমতা ব্যবহারের কঠোর বার্তা দিয়েছে ইরান।
ইরানের সতর্ক বার্তার পর জেরুজালেমে ব্যাপক বিস্ফোরণের খবর পাওয়া গেছে। ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের একটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। ইরাকের আনবার প্রদেশে পিএমএফ ঘাঁটিতে বিমান হামলায় 6 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন বেশ কয়েকজন। হাইফার নিকটবর্তী একটি শহরে ক্লাস্টার বোমা হামলা চালিয়েছে ইরান। সৌদি আরবের পূর্বাঞ্চলীয় প্রদেশকে লক্ষ্য করে ছোড়া মোট 19টি ড্রোন ধ্বংসের দাবি করেছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। তেহরানে মার্কিন ইসরায়েলি হামলায় এক ইরানি শিক্ষাবিদ ও 2 শিশু নিহত হয়েছে। মধ্য ইরানের ইস্পাহান ও খুররাম শাহের 2টি হামলা হয়েছে। এতে স্থাপনাগুলোর কিছু অংশ এবং আশপাশের বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। 2 মার্চ থেকে দেশটিতে ইসরায়েলের হামলায় মৃতের সংখ্যা 1039 জনে পৌঁছেছে। এদিকে লেবাননে ধারাবাহিক হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের জ্বালানি স্থাপনায় সামরিক হামলা স্থগিতের নির্দেশ দেওয়ার পর বিশ্ববাজারে তেলের দামে বড় দরপতন দেখা গেছে। হামলা স্থগিতের ঘোষণার পর আন্তর্জাতিক বাজারে তেলের দাম 13%-এরও বেশি কমে যায়। শাহানা জাহান, এখন বিশ্ব। পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে সাফ অনূর্ধ্ব-20 চ্যাম্পিয়নশিপে নিজেদের মিশন শুরু করবে বাংলাদেশ। মালদ্বীপের মালেতে শুরু হওয়া এই আসরে চ্যাম্পিয়নশিপ ধরে রাখার মিশন বাংলাদেশের সামনে। 7 দলের অংশগ্রহণে মালদ্বীপের মালেতে অনুষ্ঠিত হচ্ছে এবারের আসর। গ্রুপ এতে স্বাগতিক মালদ্বীপ ছাড়া আছে নেপাল, ভুটান ও শ্রীলঙ্কা। গ্রুপ বিতে 3 পরাশক্তি বাংলাদেশ, ভারত ও পাকিস্তান। এ পর্যন্ত 8 বারের অংশগ্রহণ করে 2024 সালে শিরোপা জেতে লাল সবুজরা। নতুন বিদেশি কোচ মার্ক কক্স প্রবাসী খেলোয়াড়দের অন্তর্ভুক্তি মিলিয়ে আরও ভারসাম্যপূর্ণ দল নিয়ে সাফের এবারের আসরে পা রেখেছে বাংলাদেশ। ডব্লিউপিপি মিডিয়ার স্পোর্টিং নেশন 2025 প্রতিবেদন অনুযায়ী আইপিএলের ফ্র্যাঞ্চাইজিগুলোর সম্মিলিত স্পন্সরশিপ আয় এবার 1000 কোটি রুপি ছাড়িয়ে 1033 কোটিতে পৌঁছেছে। বিশ্ব ক্রিকেটের সবচেয়ে বাণিজ্যিক শক্তিধর টুর্নামেন্ট আইপিএল আবারও তার আধিপত্য দেখালো। বিস্তারিত ফারহান ইহসানের প্রতিবেদনে। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে আইপিএলের জয়রথ চলছেই। বিশ্বের বাঘা বাঘা লিগকে পেছনে হটিয়ে আয়ের দিক থেকে শীর্ষে অবস্থান করছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ। আইপিএলের ফ্র্যাঞ্চাইজিগুলোর সম্মিলিত স্পন্সরশিপ আয় এবার 1033 কোটিতে পৌঁছেছে। এই বিশাল আয়ের বড় অংশই দখল করে রেখেছে 3 জনপ্রিয় দল মুম্বাই ইন্ডিয়ান্স, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও চেন্নাই সুপার কিংস। প্রতিটি দলই প্রায় 150 কোটি রুপি করে স্পন্সরশিপ আয় করেছে, যা তাদের আইপিএলের বাণিজ্যিক টপ টিয়ারে নিয়ে গেছে। দ্বিতীয় সারিতে রয়েছে কলকাতা নাইট রাইডার্স ও গুজরাট টাইটান্স, যাদের আয়ও উল্লেখযোগ্য। আইপিএলের বিজ্ঞাপনের ধরনও এসছে বড় পরিবর্তন। আগে যেখানে ফ্যান্টাসি গেমিং অ্যাপের আধিপত্য ছিল, এখন সেখানে প্রযুক্তি, এভিয়েশন, ফিনটেক ও নবায়নযোগ্য জ্বালানি খাতের বড় বড় কোম্পানি যুক্ত হচ্ছে। আন্তর্জাতিক ব্র্যান্ডগুলোর অংশগ্রহণও বেড়েছে, যারা ভারতের বাইরেও আইপিএলকে ব্যবহার করছে নিজেদের প্রচারণায়। বিশ্বের অন্যান্য লিগের সাথে তুলনা করলে ইংলিশ প্রিমিয়ার লিগ এখনও মোট আয়ের দিক থেকে এগিয়ে থাকলেও প্রতি ম্যাচের মিডিয়া সত্যমূল্যে আইপিএল এখন দ্বিতীয়, শুধু এনএফএল এর পরে। সবচেয়ে চমকপ্রদ বিষয় হলো, যেখানে ইউরোপ ও আমেরিকার লিগগুলো প্রায় সারা বছর চলে, সেখানে আইপিএল মাত্র 2 মাসের টুর্নামেন্ট। অথচ এই স্বল্প সময়ে বিপুল অর্থনৈতিক লেনদেনের কারণে একে বিশেষজ্ঞরা বলছেন বাণিজ্যিক স্প্রিন্ট, অর্থাৎ অল্প সময়ে সর্বোচ্চ আর্থিক সাফল্যের এক অনন্য উদাহরণ। ফারহান ইহসান, এখন। শেষ করবো এখন বাণিজ্য, তবে তার আগে শিরোনামগুলো আরো একবার। ডিপো থেকে সরবরাহ সংকটে বন্ধ বহু ফিলিং স্টেশন। পাম্প থেকে পাম্পে ছুটাছুটি, লম্বা লাইন, দীর্ঘ অপেক্ষায় হতাশা। প্রিয়জনের সঙ্গে ঈদ শেষে রাজধানীতে ফিরছেন রংগরবাসী। ট্রেনে আজও শিডিউল বিপর্যয়, অফিস আদালত খুললেও উপস্থিতি কম। আলোচিত সাবেক সেনা কর্মকর্তা ও এমপি হত্যা মামলায় পরোয়ানাভুক্ত আসামি মাসুদুদ্দিন চৌধুরী বারিধারায় ডিবির হাতে আটক। প্রায় 250 কোটি টাকা ব্যয়ে পুলিশের নতুন পোশাকের গুরুত্ব নিয়ে প্রশ্ন, কার্যকারিতা বাড়াতে কাঠামোগত সংস্কার ও সক্ষমতা বাড়ানোর তাগিদ। এবং
ইসরায়েলে ফের ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান। সৌদি আরব বাহরাইনে হামলা, কুয়েতে সঞ্চালন লাইনে মিসাইলের ধ্বংসাবশেষ পড়ে বিদ্যুৎ বিচ্ছিন্ন বহু এলাকা। এই ছিল এখন বাণিজ্যে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.এখন.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.এখন এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/এখন tv।